হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে আব্দুর রহমান এন্টারপ্রাইজের 2017 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন নিম্নরূপ। এখানে কতিপয় লেনদেন দেওয়া রয়েছে। আমাদের ক নম্বর অঙ্কে বলা হচ্ছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রয় বলতে আমরা কি বুঝি? বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য সামগ্রী বিক্রয় করা হলে তাকে বিক্রয় বলে। অর্থাৎ আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠানের একটি আবেদনপত্র বিক্রয় করে দিই তাহলে কিন্তু এই মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়ে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না, কারণ আমরা এই আবেদনপত্র বিক্রয়ের উদ্দেশ্যে কিনি নাই, আমরা ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে কিনেছিলাম। এটি ব্যবসার সম্পদ ছিল, সেই সম্পদ আমাদের প্রয়োজন হচ্ছে না বলে বিক্রয় করে দিচ্ছি। এটি কিন্তু বিক্রয় নয়। অর্থাৎ আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনেছিলাম সেটি যদি আমরা বিক্রয় করি তাহলে আমরা শুধুমাত্র বিক্রয়ের অন্তর্ভুক্ত করতে পারবো। এখানে আমরা লিখেছি মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। আমরা একটি ছক অঙ্কন করেছি। 2017 সাল মার্চ 6 তারিখ এখানে বলা হচ্ছে জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। এটি একটি বিক্রয়। আমরা লিখেছি জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা। বাকি লেনদেন কিন্তু অন্তর্ভুক্ত করি না, কারণ কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এটি কিন্তু ক্রয়। মার্চ 7 তারিখে বলা হচ্ছে দোকান ভাড়া প্রদান, এটি বিক্রয় নয়। মার্চ 10 তারিখে বলা হচ্ছে নগদে পণ্য বিক্রয়, অর্থাৎ এটি একটি বিক্রয়। আমরা লিখেছি নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। এরপরে মার্চ 17 তারিখে বলা হচ্ছে নগদে পণ্য ক্রয়, এটি ক্রয়। মার্চ 19 তারিখে বলা হচ্ছে কেক বিক্রয় 60,000 টাকা। আমরা লিখেছি কেক বিক্রয় 60,000 টাকা। জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয় 17,500 টাকা, এটি ক্রয়। মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন, এটি কিন্তু উত্তোলন। জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা, নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা, কেক বিক্রয় 60,000 টাকা। টোটাল হচ্ছে আমাদের 1,50,000 টাকা। অর্থাৎ 1,50,000 টাকার পণ্য আমরা বিক্রয় করেছি। এটি ছিল আমাদের ক নম্বর অঙ্কের সলিউশন। খ নম্বর অঙ্কে বলা হচ্ছে 1, 3, 7 ও 10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তো এই অঙ্কটি সলিউশনের পূর্বে আমাদের 1, 3, 7 ও 10 তারিখ, অর্থাৎ এই যে আমাদের মার্চ 1 তারিখ, এখানে বলা হচ্ছে 7 তারিখ, 10 তারিখ, এই লেনদেনগুলোর এই যে 3 তারিখ, এই 4টি লেনদেনের মাধ্যমে আমাদের হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলা হয়েছে। আর বাকি লেনদেন কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে বলা হয় না। তো এই অঙ্কটি করার জন্য আমাদের 4টি লেনদেন শুধু পড়তে হবে, পড়ে এই 4টি লেনদেন থেকে আমাদের সম্পদ ও দায়গুলো ফাইন্ড আউট করতে হবে। 2017 সালে মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা ও 56,000 টাকার যন্ত্রপাতি এবং 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন নিম্নরূপ। তো এখানে আমরা দুইটি সম্পদ পাচ্ছি, একটি হচ্ছে নগদ এবং অপরটি হচ্ছে যন্ত্রপাতি। পরবর্তীতে 3 তারিখে বলা হচ্ছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, অর্থাৎ আমরা ধারে পণ্য ক্রয় করেছি, যেহেতু প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে। যখন আমরা পণ্য ক্রয় করব এবং নগদ উল্লেখ না থাকবে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, তখন আমরা ধরে নিব সেই লেনদেনটি বাকিতে সম্পন্ন হয়েছে। তাহলে কাশেম ট্রেডার্সের নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। কাশেম ট্রেডার্স হচ্ছে আমাদের পাওনাদার, তাহলে এখানে আমরা একটি দায় পাচ্ছি, সেটি হচ্ছে আমাদের পাওনাদার হিসাব। পরবর্তীতে বলা হচ্ছে দোকান ভাড়া প্রদান, এখানে নগদান হিসাব রয়েছে, আমরা নিয়েছি। সম্পদ নগদে পণ্য বিক্রয়, এখানে নগদান হিসাব সম্পদ রয়েছে, আমরা নিয়েছি। তাহলে আমরা দুইটি সম্পদ পাচ্ছি, একটি হচ্ছে নগদান হিসাব, অপরটি যন্ত্রপাতি হিসাব, এবং একটি দায় পাচ্ছি, সেটি হচ্ছে পাওনাদার হিসাব। তো আমরা সলিউশনে ফিরে যাই। 2017 মার্চ 1 বলা হয়েছে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে 2,40,000 টাকা। আমরা নগদের ঘরে লিখব 2,40,000 টাকা, এবং 56,000 টাকার যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে। আমরা যন্ত্রপাতির ঘরে লিখব 56,000 টাকা, এবং 21,000 টাকা পণ্যদ্রব্য ব্যবসা প্রতিষ্ঠানে মালিক সরবরাহ করেছেন। তাহলে এটি কিন্তু মালিকের মূলধন। তাহলে 2,40,000, 56,000 এবং 21,000 টোটাল হচ্ছে আমাদের 3,17,000 টাকা। এটি হচ্ছে কিন্তু মালিকের মূলধন। আমরা মূলধনের ঘরে লিখব 3,17,000 টাকা, এখানে লিখব মূলধন আনয়ন। পরবর্তীতে আমরা এই 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছেন, এই 21,000 টাকা আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিব। এখানে লিখব ক্রয় অথবা ব্যয়। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এই লেনদেনটির সলিউশন কেন এমন হলো। আমরা একটু এটির ব্যাখ্যা করে আসি। মালিক নগদ দিয়েছে 2,40,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে। এটি কিন্তু একটা সিঙ্গেল ঘটনা। এই ঘটনার যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে নগদান হিসাব এবং মূলধন হিসাব।
তাহলে নগদান হিসাব সম্পদ আমরা সম্পদের ঘরে লিখেছি এবং এই 3,17,000 টাকার মধ্যে আমরা যোগ করেছি 2,40,000 টাকা কিন্তু আছে 3,17,000 টাকার মধ্যে। পরবর্তীতে 56,000 টাকা যন্ত্রপাতি মালিক ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করেছেন। তাহলে যন্ত্রপাতি সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যন্ত্রপাতি হিসাব এবং মূলধন হিসাব যেহেতু এটি মালিক সরবরাহ করেছেন, তাহলে আমরা যন্ত্রপাতির ঘরে 56,000 টাকা লিখেছি এবং 3,17,000 টাকার মধ্যে কিন্তু এই 56,000 টাকা আছে মূলধনের মধ্যে। 21,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো পণ্যদ্রব্যকে ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় হিসেবে লিপিবদ্ধ করে, কারণ এটি আমরা বিক্রয় করব। তাহলে 21,000 টাকা এই যে পণ্যদ্রব্য এটি হচ্ছে ক্রয় হিসাব এবং মূলধন হিসাব। তাহলে মূলধন হিসাব যেহেতু 3,17,000 টাকার মধ্যে এই 21,000 টাকা আমরা অন্তর্ভুক্ত করেছি এবং ক্রয় হিসাব একটি ব্যয় হিসাব, তাহলে মালিকানা সত্ত্ব কমিয়ে দিচ্ছে। এই জন্য আমরা 3,17,000 থেকে 21,000 টাকা মাইনাস করেছি এবং মন্তব্যের ঘরে লিখেছি ব্যয়। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। পরবর্তীতে মার্চ 3 তারিখে বলা হচ্ছে কাশেম ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় 34,000 টাকা। তাহলে আমরা ধারে পণ্য ক্রয় করেছি, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিব, এখানে লিখব ব্যয়। এবং যদি ধারে কিনেছি আমাদের পাওনাদার দায় বৃদ্ধি পাচ্ছে, আমরা পাওনাদারের ঘরে লিখব 34,000 টাকা। পরবর্তীতে বলা হয়েছে দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা সম্পদ হ্রাস পাচ্ছে, আমরা নগদের ঘর থেকে মাইনাস করে দিব 16,500 টাকা এবং এটি ব্যয় হয়েছে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিব, মন্তব্যের ঘরে লিখব ব্যয়। পরবর্তীতে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আমরা নগদের ঘরে লিখব 75,000 টাকা। আমরা বিক্রয় করেছি, বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, আমরা মন্তব্যের ঘরে লিখব আয়। এখন আমরা যোগ বিয়োগ করব। উদ্বৃত্ত হচ্ছে এখানে 2,98,500 টাকা। এখানে 56,000 টাকা, এখানে লিখব ইকুয়াল, এখানে 34,000 টাকা। এখানে ফলাফল হচ্ছে 3,20,500 টাকা। এখানে লিখব প্লাস, তাহলে এই দুইটার ফলাফল হচ্ছে 3,54,500 টাকা। আর এখানে লিখব 3,54,500 টাকা। এখানে আমরা ইকুয়াল দিব। তো এটি ছিল আমাদের খ নম্বর অঙ্কের সলিউশন। গ নম্বর অঙ্কে বলা হচ্ছে মার্চ 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ সকল লেনদেনের নয়, আমাদের বলা হচ্ছে 6 এবং 17 এবং 19 এবং 28 এই তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা মার্চ 6 তারিখে ফিরে যাই। জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। যেহেতু এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম রয়েছে, নগদ কথাটা উল্লেখ নাই, তাহলে আমরা এটা ধরে নেব বাকিতে বিক্রয় করা হয়েছে। কারণ যখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে, নগদ উল্লেখ না থাকবে, তখন আমরা ধরে নিব ওই লেনদেনটি বাকিতে সম্পন্ন হয়েছে। তাহলে জাহিদ স্টোর আমাদের দেনাদার, আমরা লিখেছি দেনাদার, জাহিদ স্টোর হিসাব এবং বিক্রয় হিসাব। কারণ আমাদের দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য আমরা ডেবিট লিখেছি, এবং আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা ক্রেডিট লিখেছি। এখানে সকল ডেবিট এবং ক্রেডিট হিসাব খাতগুলো লেখা হয়েছে। এ বলতে বোঝানো হচ্ছে অ্যাসেট অর্থাৎ সম্পদ, এক্সপেন্স অর্থাৎ ব্যয়, ডিতে ড্রয়িং অর্থাৎ উত্তোলন, ক্রেডিট হচ্ছে লাইবিলিটি অর্থাৎ দায়, রেভিনিউ অর্থাৎ আয় এবং ক্যাপিটাল অর্থাৎ মূলধন। সকল দায়, আয়, মূলধন, ক্রেডিট, সকল সম্পদ, ব্যয়, উত্তোলন, ডেবিট। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তো এখানে আমাদের দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা ডেবিট করেছি, এবং আয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা ক্রেডিট করেছি। মার্চ 17 তারিখে বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। তো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কারণ ক্রয় করলে ব্যয় হয়, তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই জন্য আমরা ক্রয় হিসাব ডেবিট করেছি, এবং ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকার সম্পদ হ্রাস পাচ্ছে, কারণ নগদ টাকা পণ্য কিনেছি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য আমরা নগদান হিসাব ক্রেডিট লিখেছি। পরবর্তীতে 19 তারিখে বলা হচ্ছে কেক বিক্রয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে এই লেনদেনটি কিন্তু নগদে সংগঠিত হয়েছে, কারণ নগদ উল্লেখ নেই, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই, এই জন্য আমরা ধরে নিব এটি নগদে সংগঠিত হয়েছে। তাহলে আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা নগদান হিসাব ডেবিট লিখেছি, এবং পণ্য বিক্রয় করা হচ্ছে, বিক্রয় করলে আয় হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য আমরা লিখেছি বিক্রয় হিসাব ক্রেডিট।
পরবর্তীতে 28 তারিখে বলা হয়েছে মার্চ 28 মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,570 টাকা। তো উত্তোলন বৃদ্ধি পাচ্ছে জন্য আমরা লিখব যে উত্তোলন হিসাব ডেবিট, কারণ উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সূত্র হ্রাস পায়, মালিকানা সূত্র হ্রাস পেলে ডেবিট হয়, জন্য আমরা লিখেছি উত্তোলন হিসাব ডেবিট। ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, জন্য আমরা লিখেছি নগদান হিসাব ক্রেডিট। একটি বিষয় মনে রাখতে হবে যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ছকটি কিন্তু এরকম, এর বাইরে কোনো ছক অঙ্কন করা যাবে না। প্রথমে লিখব তারিখ, তারপরে লিখব বিবরণ, ডেবিট অথবা ক্রেডিট, তারপর হচ্ছে টাকা। আমরা এখানে বিবরণ না লিখে আরেকটি জিনিস লিখতে পারবো, সেটি হচ্ছে সংশ্লিষ্ট হিসাব খাত অথবা সংশ্লিষ্ট পক্ষ, যে কোনো বিষয় লিখতে পারবো। তবে সবচেয়ে ভালো হয় যদি লেখা হয় সংশ্লিষ্ট হিসাব খাত, যদি লেখা হয় সংশ্লিষ্ট হিসাব খাত। তো এটি ছিল আমাদের গ নম্বর অঙ্কের সলিউশন।